স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আমরা সেখানে আলোচনা করেছি যে ইমানসিপেশনের জন্য কি দরকার। ইমানসিপেশনের জন্য দরকার রেশনাল কমিউনিকেশন, এবং ইমানসিপেশনের জন্য দরকার কমিউনিকেটিভ এথিক, দ্য প্র্যাকটিস অফ কমিউনিকেটিভ এথিক, হ্যাঁ, ইনস্টেড অফ ফর্মালিস্টিক এথিক অ্যান্ড ইউটিলিটারিয়ান এথিক। তো ফর্মালিস্টিক এথিক এবং ইউটিলিটারিয়ান এথিকের এগেনিস্টে কমিউনিটিভ এথিক যদি থাকে, তাহলে কি করা যাবে? লাইফ ওয়ার্ল্ড এবং সিস্টেমের যে কাপলিং, হ্যাঁ, আন্তঃসম্পর্ক, এটা আবার পুনঃপ্রতিষ্ঠা করা যাবে। আবার পুনঃপ্রতিষ্ঠা করা যাবে। হ্যাঁ, পুনঃপ্রতিষ্ঠা কিন্তু একটা ডেভেলপমেন্ট। যেমন ধরো আমরা আমেরিকা যে নির্বাচিত হয়েছে বাইডেন, জো বাইডেন যে নির্বাচিত হয়েছে, তো জো বাইডেনের স্লোগান কি, আর আগে যে বারাক ওবামা নির্বাচিত হয়েছে সেটার স্লোগান? বারাক ওবামার স্লোগান ছিল যে উই নিড টু হ্যাভ চেঞ্জ, হ্যাঁ, আমাদের চেঞ্জ আনতে হবে। এর মানে কি? এর মানে পরিবর্তন দরকার। আর জো বাইডেনের মূল কথাটা কিন্তু উই নিড টু হ্যাভ চেঞ্জ এই শব্দটা না। জো বাইডেন বলছে যে আমাদের আমেরিকার যেই অন্তরাত্মা, আমেরিকার অন্তরাত্মার পুনঃপ্রতিষ্ঠা দরকার। এর মানে জো বাইডেন বুঝিয়েছে যে কন্টেক্সচুয়ালাইজিং আমেরিকান আমেরিকান নর্মস এন্ড ভ্যালুস এন্ড সিস্টেম, যে আমেরিকার পূর্বতন বা পূর্ববর্তী যে আইডিয়াল আদর্শ, সেটাকে রিএস্টাবলিশ করতে হবে। সুতরাং ব্যাগটাকে কি করতে হবে? এটাকে বলে কালচারাল রিসাইক্লিং। কালচারাল রিসাইক্লিং, যে পুরনো আগের যে আমরা বলি এটাকে ঐতিহ্য, যে ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে। ঠিক আছে? আমরা বলি না যে আমরা ঐতিহ্য হারিয়েছি, সেই ঐতিহ্যকে পুনরায় ফিরিয়ে আনতে হবে। তো এই যে পুনরায় ফিরিয়ে আনার কথা জো বাইডেন বলেছে আমেরিকার কনটেক্সটে, এই জিনিসটাও হ্যাবারমাস এইভাবে বলেছেন যে কাপলিং, যে সিস্টেম এবং লাইফ ওয়ার্ল্ডের মধ্যে কাপলিং দরকার। আগে কাপলিং এ ছিল, ওই আগের ঐতিহ্য ছিল, সিস্টেম এবং লাইফ ওয়ার্ল্ড একসাথে ছিল, এখন ভেঙে গেছে, হ্যাঁ, ঐতিহ্য হারিয়েছে, এখন আবার কি দরকার? পুনঃপ্রতিষ্ঠা দরকার। এর মানে কাপলিং, যেমন আমরা বলি না যে হাজবেন্ড ওয়াইফ একসাথে অনেক বছর ছিল, তারপর সেপারেটেড হয়ে গেছে, এখন আমরা বলি যে তাদের শান্তির জন্য তাদের আবার কি দরকার? আবার তোমার ম্যারিটাল রিলেশনশিপে আসা দরকার, রিম্যারিটাল। এর মানে হচ্ছে যে আগে ম্যারেজ ছিল, পরে ভেঙে গেছে, সংসার ভেঙে গেছে, এখন আবার ম্যারিটাল রিলেশনশিপে আসতে হবে। ঠিক আছে? তা এখন আবার মাসের কথা হলো ম্যারিটাল রিলেশনশিপ, সেটা কি? সিস্টেম এন্ড লাইফ ওয়ার্ল্ড। হ্যাঁ, সিস্টেম এন্ড লাইফ ওয়ার্ল্ড। সিস্টেম মানে এটাকে বলে প্যাট্রিয়ার্কাল সোসাইটির মতো সিস্টেম লাইফ ওয়ার্ল্ডের উপর কি করছে? আধিপত্য বিস্তার করছে। এক্ষেত্রে কি দরকার? এখন আবার তাদের বন্ধনে আবদ্ধ হইতে হবে। ঠিক আছে? দ্যাট ইজ ইমানসিপেশন। এর মানে পুনঃপ্রতিষ্ঠা। আচ্ছা, এই জায়গাটা ব্যাখ্যা করতে গিয়ে পুনঃপ্রতিষ্ঠা কিভাবে হবে? হুট করিতে হবে না। হ্যাঁ, মানে একটা গল্প বললে তো হবে না। কি দরকার? কমিউনিটি এথিক দরকার। কমিউনিটি এথিক কিভাবে আসবে? এর মানে উই নিড টু এস্টাবলিশ পাবলিক স্পেয়ার। এই জায়গায় পাবলিক স্পেয়ারের থিওরিটা আলোচনা করা দরকার। এবং হ্যাবারমাস তখন পাবলিক স্পেয়ার থিওরি দিয়ে বুঝিয়েছিলেন যে যে পাবলিক স্পেয়ার ক্যান পাবলিক স্পেয়ার হ্যাজ potential power to create democratic space and normative debate that can generate emancipation by coupling system and life world. ঠিক আছে? এর মানে পাবলিক স্পেয়ারটাকে তিনি তখন আলোচনা করেছেন যে পাবলিক স্পেয়ার যদি না হয়, তাহলে লাইফ ওয়ার্ল্ড এবং সিস্টেমের মধ্যে যে একীভূতকরণ, সমন্বয়করণ, এটা সম্ভব হবে না। তাহলে পাবলিক স্পেয়ারটা কি? পাবলিক স্পেয়ার বলতে আমরা যেটা বুঝি সেটা হলো, আমরা বলি প্ল্যাটফর্ম অফ ডিসকাশন, হ্যাঁ, প্ল্যাটফর্ম অফ ডিবেট, ডায়ালজিক্যাল প্ল্যাটফর্ম। এর মানে মতামত থাকবে, আলোচনা থাকবে, এটাকে বলে
এটাকে বলে যোগাযোগের মধ্যে একটা রেশনালিটি থাকবে, এবং এটাই হলো কমিউনিকেটিভ এথিক। কমিউনিকেটিভ এথিকটা হলো যে পাবলিক স্পেয়ার থাকবে, ডিসকাশন থাকবে, রেশনাল শেয়ারিং থাকবে, এবং সেখানে পাবলিক স্পেয়ার ইজ নট প্রাইভেট স্পেয়ার। প্রাইভেট স্পেয়ারের মধ্যে থাকলে হবে না, ঠিক আছে। আবার পাবলিক স্পেয়ারকে আমরা দেখি যে পাবলিক স্পেয়ার এমটি হতে পারে, স্প্লিট হতে পারে, ফুল পাবলিক স্পেয়ার হতে পারে এমপিরিক্যাল মডেলে। এবং হ্যাবারমাস দুটো জিনিস আলোচনা করেছেন, দুটো মডেলের ভিত্তিতে পাবলিক স্পেয়ারকে আলোচনা করেছিলেন। একটা হলো এমপিরিক্যাল মডেল অফ পাবলিক স্পেয়ার, আর একটা হলো নরমেটিভ মডেল অফ পাবলিক স্পেয়ার। এমপিরিক্যাল মডেল অফ পাবলিক স্পেয়ার কে আমরা যদি বলি, সেটা হলো এমপিরিক্যাল মডেল থেকে হ্যাবারমাসের যে বিশ্লেষণ, সেই জায়গায় দেখি যে পাবলিক স্পেয়ার এমটি হয়, পাবলিক স্পেয়ার স্প্লিট হয়, এবং ফুল হতে পারে। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ এমটি পাবলিক স্পেয়ার? এমটি মানে কি? দ্যার ইজ নো পাবলিক স্পেয়ার, জিরো পাবলিক স্পেয়ার। তাহলে পাবলিক স্পেয়ার কখন জিরো থাকে? when there is no democracy. In a simple sense, when there is no democracy, this is the empty public sphere. এখন যেমন ধরো আমরা যদি বলি যে এক পক্ষ থেকে কথা বললো কিন্তু আরেক পক্ষ কথা শোনা হয় না, সুতরাং এখানে কোনো পাবলিক স্পেয়ার নাই, এখানে কি আছে? অটোক্রেসি আছে। তাহলে when there is authoritarian practice, when there is authoritarian public practice in administrative system, there is empty public sphere. আমরা দেখি ব্যুরোক্রেসি অনেক ডিসিশন নিচ্ছে ব্যুরোক্রেসি থেকে, যেখানে জনগণের সাথে যোগাযোগ নাই। তাহলে জনগণের সাথে যোগাযোগের কোনো সম্পর্ক ছাড়াই ব্যুরোক্রেটিক ডিসিশন দিয়ে যখন কোনো অ্যাডমিনিস্ট্রেশন চালানো হয়, তখন কিন্তু সেটা হলো এমটি পাবলিক স্পেয়ার। আর সেই কারণে তোমরা দেখবে ব্যুরোক্রেসিতে অনেক করাপশন হচ্ছে, লুটতরাজ হচ্ছে, কারণ there is no connection, there is no participation of public participation, there is no public participation in public sphere, there is no public participation in decision making. এর মানে ডিসিশন মেকিং এ পাবলিক পার্টিসিপেশন নেই, পাবলিক ডিসকাশনের সুযোগ নেই, পাবলিক তার ওপিনিয়ন প্রকাশ করার, মতামত প্রকাশ করার সুযোগ নেই, এবং পাবলিকের এই সুযোগও নেই যে অ্যাডমিনিস্ট্রেশন থেকে কেউ যদি ঘুষ দাবি করে, তাহলে যাদের কাছে দাবি করে তাদের উচিত হলো সেটা ক্লেম করা, সেটা নালিশ করা, সেটা এটা নির্দিষ্ট, এটাকে বলে সেটা হলো যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে একটা ডোর, একটা ওপেন ডোর থাকবে যেখানে মানুষ ক্লেম করতে পারবে, তারা তাদের অভিযোগ করতে পারবে, কিন্তু সে অভিযোগ করারও কোনো প্ল্যাটফর্ম হাজির করা হয় নাই। তাহলে আমরা দেখি অটোক্রেটিক সিস্টেমে পাবলিক স্পেয়ারটা শূন্য থাকে, যেখানে উপর থেকে চাপিয়ে দেওয়া হয়, যারা নিচে আছে পাবলিককে আন্ডারমাইন করা হয়, পাবলিকের ডিসিশন মেকিংও না, পাবলিকের ওপিনিয়ন নেওয়া হচ্ছে না, এবং পাবলিককে রিপ্রেস করা হয়, পাবলিককে দমন করা হয়। এর ফলে অটোক্রেটিক শাসনের মধ্য দিয়ে আমরা কোনো মুক্তি সম্ভব না। তাহলে অটোক্রেটিক শাসনে কি আসে? মানুষের মত প্রকাশের অধিকার বিনষ্ট হয়। অটোক্রেটিক শাসনে কি হয়? মানুষকে এটাকে বলে আমরা বলতে পারি মাস স্লেভারির মধ্যে নিয়ে যাওয়া হয়। পুরো জনগণকেই কিন্তু কি করা হয়? অবজেক্ট করা হয়, তারা সাবজেক্টিভিটি হারিয়ে ফেলে, ঠিক আছে। তারপরে হলো আমরা আরেকটা বলতে পারি, ফলে জনগণ নিপীড়িত হয়, ঠিক আছে। তারপরে তোমরা দেখবে যে স্প্লিট পাবলিক স্পেয়ার। স্প্লিটটা হলো যে যেমন ধরো পাবলিক স্পেয়ার যে নাই তা না, কিছু আছে। স্যার আপনি যে বললেন সাবজেক্টিভিটিটা কি স্যার হারিয়ে ফেলে নাকি সাবজেক্টিভ হয়ে যায়? মানে মানুষ সাবজেক্ট হতে পারে না, মানুষের ভয়েস রেজ করতে পারে না, বরং মানুষ কি হয়ে যায়? ভয়েসলেস, ঠিক আছে। এর মানেটা হচ্ছে মানে মানুষকে সাইলেন্ট থাকতে বাধ্য করা হয়। তাহলে মানুষকে যখন সাইলেন্ট থাকতে বাধ্য করা হয়, তখন সে হলো অবজেক্ট, সে একটা বস্তুর মতো।
ঠিক আছে? যেমন বস্তু কি জি, থাকে, তাহলে বস্তুর মধ্যে, হ্যাঁ বস্তুর মধ্যে কোনো ভয়েস নাই, বস্তু থাকে কি, বস্তুকে যেভাবে চালানো হয় বস্তু সেভাবে চলে, মানুষকে বস্তু বানানো হয়। তো মানুষ যখন, মানুষকে কখন বস্তু বানানো হয়, যখন মানুষের মত প্রকাশের স্যার। অধিকার থাকে না। ঠিক আছে? আর তারপরে হলো স্প্লিট, স্প্লিট পাবলিক স্পেয়ার। স্প্লিট পাবলিক স্পেয়ার মানেটা হচ্ছে যে পাবলিক স্পেয়ার আছে কিছুটা, কিন্তু এখানে কি আছে, বায়াসনেস আছে, এখানে ফুল পার্টিসিপেশন নাই। এখানে কি কোনটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, হয়তো এলিটদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। হয়তো আমরা বলতে পারি যে হ্যাঁ এখানে পাবলিক, আমরা বলি যে পার্লামেন্টারিয়ান সিস্টেমে কি হচ্ছে, পার্লামেন্টারিয়ান সিস্টেমে তোমার যারা পার্লামেন্টারিয়ান তাদের মতামতকে নেওয়া হচ্ছে, যারা পার্লামেন্টারিয়ান তাদের মতামতকে নেওয়া হচ্ছে, এবং সেখানে এলিটদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সেখানে মতামত নেওয়া হচ্ছে না তা না, কিন্তু এলিটদের মতামত নেওয়া হচ্ছে। আবার দেখা হচ্ছে যারা রিচ ক্লাসে বিলং করে, বুর্জোয়া, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মানে ক্লাস ওরিয়েন্টেড, ক্লাস বায়াস। আবার দেখা যায় যে কোন একটা নির্দিষ্ট রিলিজিয়াস গ্রুপের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে, অন্য কোনো রিলিজিয়াস গ্রুপের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এর মানে কি, রিলিজিয়ান বায়াসড। আবার দেখা যাচ্ছে যে এটাকে বলে এমপি বা মন্ত্রী যদি কোনো লোকালিটির মধ্যে, প্রত্যেকেরই তো একটা লোকালিটি অরিজিন আছে, লোকাল অরিজিন আছে, কিন্তু তারা লোকালিটিকে গুরুত্ব দিচ্ছে, রিক্রুটমেন্টের ক্ষেত্রে লোকালিটিকে গুরুত্ব দিচ্ছে, লোকাল ভয়েসটা নিচ্ছে, আর অন্য লোকাল ভয়েসটা নিচ্ছে না। এর মানে কি, দ্যাট ইজ স্প্লিট পাবলিক স্পেয়ার। এর মানেটা হচ্ছে যে যখন বায়াসনেস থাকবে, পার্সিয়ালিটি থাকবে, যখন ক্লাস বায়াস থাকবে, এলিট বায়াস থাকবে, হ্যাঁ, যখন লোকালি বায়াসনেস থাকবে, যখন রিলিজিয়াস বায়াসনেস থাকবে, তখন কিন্তু স্প্লিট পাবলিক স্পেয়ার থাকবে, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড। হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ফুল পাবলিক স্পেয়ার। এই ফুল পাবলিক স্পেয়ারে যেটা দরকার সেটা হলো নরমেটিভ মডেল এস্টাবলিশ করা। নরমেটিভ মডেলটা কি, নরমেটিভ মডেলকে আমরা তিনটা ভাগে যদি স্যার আমরা, আপনার কথা শোনা যাচ্ছে না, নেটের প্রবলেম হচ্ছে অনেক। এই যে নেট আপ ডাউন করে, তোমরা আবার শোনা যাবে যে নেট আপ ডাউন করে। আচ্ছা, পাবলিক স্পেয়ারের মধ্যে আছে নরমেটিভ মডেল, আর নরমেটিভ মডেলের মধ্যে আমরা দেখি কি কি আছে, এলিটিস্ট মডেল, ডেলিবারেটিভ মডেল, প্লুরালিস্ট মডেল। এলিটিস্ট মডেল, এলিটিস্ট মডেল হলো মিডিয়া বেসড। মিডিয়া বেসড মানে কি, যে স্ট্রাকচার, যে মিডিয়া, স্ট্রাকচার মিডিয়া মানে কি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া। এই মিডিয়া কি করছে, মিডিয়ার কাজ হলো মিডিয়া মনিটরিং করে, মিডিয়া ইনফরমেশন কালেক্ট করে, মিডিয়া তথ্য যোগান দেয়, এবং মিডিয়া পাবলিকের কাছে কি করে, তোমার প্রত্যেক এটাকে বলে রিপ্রেজেন্টেটিভদের উপর তারা ইভ্যালুয়েশন করে, এবং এটাকে আমরা বলি জার্নালিস্টিক, হ্যাঁ, জার্নালিস্টিক প্রসেস, জার্নালিস্টিক প্রসেস অফ মেকিং পাবলিক স্পেয়ার। তো জার্নালিস্টিক প্রসেসটা কি, তারা তথ্য কালেকশন করছে বিভিন্ন ভাবে, ফিল্ডে গিয়ে তথ্য কালেকশন করছে, যারা রিপ্রেজেন্টেটিভ, যারা লিডার, তারা কি করছে, তাদের জীবন বৃত্তান্ত, তাদের তথ্য তারা কালেক্ট করছে, কালেক্ট করে সেখানে তোমার পত্রিকা, মিডিয়াতে হাইলাইটস করা হচ্ছে। তাহলে এলিটিস্ট মডেলের মধ্যে কাজটা হলো মনিটরিং, মিডিয়া মনিটরিং, ইনফরমেশন প্রোভাইড করা, এবং তোমার ইভ্যালুয়েটিভ ইনফরমেশনকে মানুষের কাছে ডিসেমিনেট করা, মানুষের কাছে প্রকাশ করা। তাহলে এলিটিস্ট মডেলের কাজটা হলো মিডিয়ার কাজ। এই মিডিয়ার কাজটা হতে বা মিডিয়া ক্যান ওপেন বা ক্যান জেনারেট ডেমোক্রেটিক স্পেস। কিভাবে করতে পারে, যদি মিডিয়া তোমার কি করে, মিডিয়া তোমার ইম্পার্শিয়ালি কি করতে পারে, তথ্য কালেকশন করতে পারে, যারা এলাকার লিডারশিপে থাকবে তাদের ব্যাপারে তোমার তথ্য, এটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, তাদের ইমেজ, তাদের ভালো তথ্য, খারাপ তথ্য, তাদের গুড বিহেভিয়ার, ব্যাড বিহেভিয়ার, তাদের অতীত বৃত্তান্ত, তাদের কার্যকলাপ, তাদের অ্যাক্টিভিটিস, এগুলোকে তথ্য আকারে, হ্যাঁ, এভিডেন্স আকারে তারা প্রকাশ করতে পারে মিডিয়া। এবং মিডিয়ার এই এলিটিস্ট মডেলটা কি করতে পারে, একটা পাবলিক স্পেয়ারের গ্রাউন্ড তৈরি করতে পারে, এবং মিডিয়া ইটসেলফ ইজ দ্য পার্ট অফ দ্য পাবলিক স্পেয়ার। তাহলে
এলিটিস্ট মডেলের ক্ষেত্রে কেন এটা এলিটিস্ট মডেল, কেন এখানে কাজ করে, এখানে মিডিয়ার মধ্যে আছে ইন্টেলেকচুয়ালরা, জার্নালিস্টরা, হ্যাঁ, যারা নলেজেবল পারসন তারা, এবং এক্ষেত্রে তারা একটা ফর্মালিটির মধ্য দিয়ে তোমার নিউজ প্রডিউস করে, নিউজ এটাকে বলে রিপ্রেজেন্ট করে এবং আমাদের কাছে পৌঁছে দেয়। তো এলিটিস্ট মডেলের পরে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যেটা হ্যাবারমাসের দিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ডেলিবারেটিভ মডেল। ডেলিবারেটিভ মডেলটা কি? সেটা হলো এই মডেলের মধ্যে যে পাবলিক স্পেয়ারে মানে প্ল্যাটফর্মে মতামত প্রকাশের ক্ষেত্রে কি থাকবে? আর্গুমেন্ট থাকবে, ডিবেট থাকবে। মানে উইদাউট ডিবেট, উইদাউট আর্গুমেন্ট, উইদাউট কোশ্চেনিং, without facing the comments, without facing the claim, we could not establish public sphere, real public sphere. তাহলে হ্যাবারমাস যেটা বলতে চেয়েছিলেন সেটা হলো যে পাবলিক স্পেয়ার তখনই হবে, রেশনাল পাবলিক স্পেয়ার তখনই হবে এটা রিয়েল পাবলিক স্পেয়ার, যখন এখানে কি থাকবে? রিজনড আর্গুমেন্ট থাকবে, রিজনিং থাকবে, নলেজের মধ্য দিয়ে মত প্রকাশের সুযোগ থাকবে, নলেজের মধ্য দিয়ে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এবং তোমার আর্গুমেন্ট করতে পারবে, কোশ্চেন করতে পারবে, কাউকে ভয় করবে না, প্রত্যেকেই নিজের মধ্যে একটা স্বাধীনতা ফিল করবে, এবং তারা কিন্তু তাদের নলেজকে প্রকাশ করবে। ঔদ্ধত্য প্রকাশ করাটাকেই কিন্তু স্বাধীনতা বলে না। ঔদ্ধত্য প্রকাশ করা, রাগ দেখানো, ক্ষোভ দেখানো, এটার মধ্য দিয়ে কখনো পাবলিক স্পেয়ার তৈরি হয় না। কেননা যখন রাগ দেখানো হবে, ক্ষোভ দেখানো হবে এবং ভয়েস রেজ করে দমিয়ে রাখা হবে, তখন কিন্তু মানুষের মত প্রকাশের স্বাধীনতা গুলো পূর্ণ হয়। তাহলে মত প্রকাশের জন্য দরকার আর্গুমেন্ট করার সুযোগ তৈরি করে দেওয়া, প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়া। তারপরে এটাকে বলে যারা লিডার তাদেরও কিন্তু টলারেন্স পাওয়ার থাকতে হবে, তাদেরও কিন্তু তোমার রিসিভিং পাওয়ার থাকতে হবে। তারা কিন্তু পাবলিক কমেন্ট, পাবলিক রিপ্লাই, পাবলিক, এই যে আমরা বলি ফেসবুকের মধ্যে মানুষ কি করে, ফেসবুক একটা অপরচুনিটি, একটা তোমার অপরচুনিটি তৈরি করে দিয়েছে। সেই অপরচুনিটি হলো তারা যার জায়গা থেকে পোস্টে লিখতে পারে। এই লেখার মধ্যে সে একটা স্বাধীনভাবে সে মত প্রকাশ করতে পারে, সে পক্ষে বিপক্ষে মত প্রকাশ করতে পারে, সে জনগণের পক্ষে কথা বলতে পারে, সে তার আর্গুমেন্ট দিতে পারে, লজিক দিতে পারে, কিন্তু অথরিটিকে সেটা শুনতে হবে। Authority must listen the voices of the public, from any parts of the country, from any class of the country, from any religious group of the country, from any locality of the country. তাহলে এর মানেটা হলো মানুষের কি থাকতে হবে? পাবলিক ভয়েস রেজ করার যেমন সুযোগ থাকবে, আবার ঠিক থাকতে হবে, আর্গুমেন্ট করার সুযোগ দিতে হবে। দ্যাট ইজ ডেলিবারেটিভ মডেল। প্লুরালিস্ট মডেল খুব ইম্পর্টেন্ট ফর পাবলিক স্পেয়ার। এখানে কি থাকবে? ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন থাকবে, ডাইভার্সিফিকেশন অ্যান্ড ইনক্লুশন। এখানে কি থাকবে? ডাইভার্সিফিকেশন অফ পলিটিক্যাল পার্টিজ। এর মানে পলিটিক্যাল পার্টি একটা হবে, এটা কিন্তু ডাইভার্সিটি থাকে না, তাহলে প্লুরালিস্ট মডেল হবে না, প্লুরালিজম থাকতে হবে। এর মানে বহু দল উপদল থাকতে পারে, বহু দল তৈরি হতে পারে। আমরা দেখি যে কেউ দেখা যাচ্ছে যে তোমার কেউ রাজনৈতিক দল গঠন করতে পারে না, হ্যাঁ, স্বতন্ত্র রাজনৈতিক দল গঠন করতে পারে না। তাহলে স্বতন্ত্র রাজনৈতিক দল গঠন করতে পারে না কেন? কারণ এখানে প্লুরালিস্ট মডেল নেই, এখানে পাবলিক স্পেয়ার তৈরি হয় নাই। তাহলে প্লুরালিস্ট মডেল হতে হবে কি? ওপেন মানে হলো যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারবে। সেই রাজনৈতিক দল গঠনের মধ্যে কি থাকতে হবে? সেই রাজনৈতিক দল গঠন করা মানেটা হচ্ছে তাদের একটা প্রিন্সিপাল থাকবে, ইমানসিপেশনের প্রিন্সিপাল থাকবে, মানুষের মুক্তির একটা প্রিন্সিপাল থাকবে। তাহলে প্লুরালিস্ট মডেল থাকতে হবে, মানুষ নিজের এটাকে বলে মাল্টি পলিটিক্যাল পার্টিজ থাকতে হবে, পলিটিক্যাল ইনভলভমেন্ট থাকতে হবে, এবং পলিটিক্যাল পার্টিসিপেশন থাকতে হবে, এবং সেখানে পলিটিক্যাল উইদিন অ্যান্ড বিয়ন্ড দ্য পলিটিক্যাল পার্টির মধ্যে কি থাকতে হবে? ভয়েস বা ওপিনিয়ন, এক্সপ্রেস করার, ওপিনিয়ন মত প্রকাশ করার সুযোগ থাকতে হবে। তাহলে এই জায়গাটা, এই তিনটে জায়গাটাকে যদি আমরা একসাথে করি, এলিটিস্ট মডেল, ডেলিবারেটিভ মডেল, এবং প্লুরালিস্ট মডেল, এই তিনটে জায়গাটাকে যদি আমরা অ্যাড্রেস করি, তাহলে আমরা দেখব যে এলিটিস্ট মডেলকে ডেলিবারেটিভ মডেল,
এই দুটো মডেলকে কিন্তু আমরা কন্ট্রাডিক্টরি হিসেবে দেখতে পারি না। যখনই কন্ট্রাডিক্টরি হবে তখনই বুঝতে হবে কোথাও প্রবলেম আছে। যেমন ধরো যে আর্গুমেন্ট করার, ডিবেট করার যে একটা পাবলিক ওপেন স্পেস, সে ওপেন স্পেস দেখা যাচ্ছে তোমার এটাকে বলে টি স্টলে আছে, দেখা যাচ্ছে যে হোটেলে আছে, রেস্তোরাঁ আছে, ইনফর্মাল সেক্টরে আছে, কিন্তু ফর্মাল সেক্টরে নাই। তখন যেটা হয় সেটা হলো এলিটিস্ট মডেল। আবার তখন কি হয়ে যেতে পারে, এলিটিস্ট মডেল পাবলিক ওরিয়েন্টেড না হয়ে অনেক সময় এলিটিস্ট মডেলের মধ্যে যেটা হয়ে যায় সেটা হলো তোমার কমার্শিয়াল মানে কমার্শিয়াল গোল যদি থাকে, তখন সেই এলিটিস্ট মডেলটা কি করে, ডিসফাংশন করে। সেটা কি তোমার কমার্শিয়াল মডেল। কমার্শিয়াল মডেল হলো যে আমি যখন তোমরা মিডিয়া, কর্পোরেট গণমাধ্যম ও বিশ্বায়ন এই বইতে আমিও কিন্তু এই বিষয়গুলো লিখেছিলাম, সেটা হলো যে মিডিয়া কিভাবে কমার্শিয়ালাইজড হচ্ছে এবং মিডিয়া কিভাবে তোমার মানুষের অধিকারের চাইতে তারা প্রফিট ম্যাক্সিমাইজিং কে বেশি গুরুত্ব দিচ্ছে, এবং মিডিয়া কি করছে, মিডিয়া নিউজ এমন ভাবে তৈরি করছে যাতে করে সে অতিমাত্রায় বিজ্ঞাপন পেতে পারে, অতিমাত্রায় ব্যবসা ওরিয়েন্টেড হতে পারে। এখন এই যে অতিমাত্রায় ব্যবসা বান্ধব, অতিমাত্রায় প্রফিট ম্যাক্সিমাইজিং এর যে কম্পিটিশন, এই প্রফিট ম্যাক্সিমাইজিং এর যে কম্পিটিশন মিডিয়ার মধ্যে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে কাজ করে, এবং এই জায়গার মধ্যে কি থাকে, এই জায়গার মধ্যে তারা দেখা যায় মাল্টিন্যাশনাল কোম্পানির ভয়েসটা নিচ্ছে, কিন্তু পাবলিক ভয়েসটাকে গুরুত্ব দিচ্ছে না। তাহলে মাল্টিন্যাশনাল কোম্পানির ভয়েস নিচ্ছে কেন? কারণ মাল্টিন্যাশনাল কোম্পানির ভয়েস নিচ্ছে প্রফিটের জন্য। তাহলে প্রফিট ম্যাক্সিমাইজিং এর জন্য তারা কি করছে, মাল্টিন্যাশনাল কোম্পানির ভয়েস নিচ্ছে, কারণ সেখান থেকে তারা বিজ্ঞাপন পাবে। আর বেশি বিজ্ঞাপন পেলে তারা কি হবে, তারা তোমার এস্টাবলিশড হবে, মানে ইকোনমিক্যালি এস্টাবলিশড হবে, প্রফিট ম্যাক্সিমাইজিং এনশিওর হবে। তাহলে সেই জায়গা থেকে যখন হয় তখন কিন্তু অটোনোমাসনেস থাকে না। মিডিয়ার যে অটোনোমাসনেস, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে যে পরবর্তী তোমরা দেখবে এখানে খুব ইম্পর্টেন্টলি হ্যাবারমাস কি বলেছেন, যে সেলফ রেগুলেটিং মিডিয়া সিস্টেম মাস্ট মেনটেন ইটস ইন্ডিপেন্ডেন্স and its environments while linking political communication in the public sphere with both civil society and political center. দেখো যে মিডিয়া সিস্টেমকে কেমন হতে হবে, সেলফ রেগুলেটিং হতে হবে। মানে মিডিয়া মাস্ট বি সেলফ রেগুলেটিং, মিডিয়া মাস্ট হ্যাভ ফাংশনস অফ সেলফ রেগুলেটিং ফাংশন। এর মানে মিডিয়া মাস্ট বি অটোনোমাস। হ্যাঁ, সেলফ রেগুলেটিং মানে কি? সেলফ রেগুলেটিং মানে হচ্ছে যে তার প্রফিট ম্যাক্সিমাইজিংটা ইম্পর্টেন্ট না। সেলফ রেগুলেটিং মানে হলো তার নিজস্ব একটা কি থাকবে, তার নিজস্ব একটা তোমার ভিশন মিশন থাকবে। এবং দেখা যাচ্ছে অনেক মিডিয়া দেখবে যে পলিটিক্যালি তারা সাপ্রেস, অথবা অনেক মিডিয়াকে পলিটিক্যালি নেগোশিয়েটেড করতে হয়, তোমার কম্প্রোমাইজ করতে হয়। অনেক মিডিয়াকে পলিটিক্যালি নেগোশিয়েট করতে হয়, পলিটিক্যালি কম্প্রোমাইজ করতে হয়। কেন? তার প্রফিটের জন্য, তার অস্তিত্বের জন্য। এটা কখন হয়? যখন অটোক্রেসি থাকে। যখন অটোক্রেসি থাকে, যখন ডমিনেশন থাকে, তখন সেলফ রেগুলেটিং মিডিয়া সিস্টেম কাজ করে না। এর মানে সেলফ রেগুলেটিং মিডিয়া সিস্টেমের জন্য কি দরকার? নলেজ দরকার। সেলফ রেগুলেটিং মিডিয়া সিস্টেমে কি দরকার? রিজনিং দরকার, মতামত প্রকাশের স্বাধীনতা দরকার, হ্যাঁ, আর্গুমেন্টের সুযোগ থাকা দরকার, এবং ফর্মাল স্ট্রাকচারের মধ্যে কমিউনিটি এথিক থাকা দরকার। হ্যাঁ, আমরা তোমরা দেখবে যে মিডিয়ার মধ্যেই, মিডিয়ার স্ট্রাকচারের মধ্যে, মিডিয়ার অর্গানাইজেশনের মধ্যে দেখবে যে তোমার ফর্মালিস্টিক এথিক কিছু আছে, কিন্তু কমিউনিটি এথিক নাই। ফর্মালিস্টিক এথিক মানেটা কি? ফর্মালিস্টিক এথিক মানেটা হলো যে একটা ফর্মাল মানে আইডিয়াল মেনটেন করতে হয়, হায়ারার্কি মেনটেন করতে হয়, পজিশনের প্রতি অনার মেনটেন করতে হয়। তোমার যারা সাবঅর্ডিনেট তারা তাদেরকে কি করতে হয়? তাদেরকে রেসপেক্ট দিয়ে তোমার সব উপরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা মানতে হয়। এই ফর্মালিস্টিক এথিকের মধ্যে থাকলে কিন্তু তোমার কি হবে না, তোমার নলেজ, এটাকে বলে নলেজ কিন্তু আবদ্ধ হয়ে পড়ে, নলেজ গণ্ডিবদ্ধ হয়ে পড়ে। এবং যেটা দরকার সেটা হলো মানুষের মত প্রকাশের সুযোগ থাকা দরকার, মানুষের মত প্রকাশকে রেসপেক্ট করা দরকার। এবং এটা ফর্মাল স্ট্রাকচারে হোক, ইনফর্মাল স্ট্রাকচারে হোক, মত প্রকাশকে যখন মানুষ রেসপেক্ট করবে, তখনই কিন্তু তারা তাদের ডেফিসিয়েন্সি গুলো,
ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যে ডেফিসিয়েন্সি, সেই ডেফিসিয়েন্সি তারা কি করতে পারবে, কভার করতে পারবে। এবং এই ক্ষেত্রে সেলফ রেগুলেটিং মিডিয়া সিস্টেম, এই বিষয়টা এখন এত বেশি জটিল হয়ে গেছে, ইভেন উইদিন দ্য অটোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম এন্ড উইদিন দ্য ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম, it has become so difficult to form self regulating media system. এটা কেন হয়ে গেছে? কারণ যদি মিডিয়া নিজেরই প্রফিট ম্যাক্সিমাইজিং করাটাই মেইন হয়, জনগণ যদি উদ্দেশ্য, জনগণের কল্যাণ যদি উদ্দেশ্য না হয়, জনগণের অধিকার যদি উদ্দেশ্য না হয়, তাহলে কিছুতে সেলফ রেগুলেটিং মিডিয়া সিস্টেম চালু করা যাবে না। আর সেলফ রেগুলেটিং মিডিয়া সিস্টেমই কিন্তু ডেলিবারেটিভ যেই মডেল, ডেলিবারেটিভ যে পাবলিক স্পেয়ারটাকে প্রতিষ্ঠিত করতে পারবে, করার জন্য তারা কি করতে পারে, তোমার সুযোগ তৈরি করে দিতে পারে, স্পেস তৈরি করে দিতে পারে, এবং তারা মানুষকে মোটিভেট করতে পারে। ঠিক আছে? তাহলে তোমার দেখো, যেমন ধরো মিডিয়া একটা কাজ করতে পারে যে একজন প্রার্থী হয়েছে, একজন ক্যান্ডিডেট হয়েছে, অথবা একজন এমপি প্রার্থী হয়েছে, বা মন্ত্রী হয়েছে বা হবে। এখন এইসব জায়গার ক্ষেত্রে মিডিয়া কি করতে পারে? মিডিয়া তার অ্যাক্টিভিটিস উইথ নিউট্রাল প্রসেস, নিউট্রালি তারা কি করতে পারে, তাদের ব্যক্তিত্ব, তাদের পার্সোনালিটি, তাদের হিস্টোরিক্যাল অ্যাক্টিভিটিস, এটাকে তারা তুলে ধরতে পারে। এখন ধরো একজন করাপ্টেড পার্সন তোমার দাঁড়িয়েছে, একজন করাপ্টেড পার্সন তোমার এটাকে বলে এটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে অথবা এমপি হওয়ার জন্য দাঁড়িয়েছে। মিডিয়া এক্ষেত্রে বলতে পারে যে সে এই কোয়ালিটি। এটা অনেক সময় মানুষ এই তথ্য জানে না। মানুষ কি করতে পারে, মানুষ সেই মিডিয়ার সে তথ্য নিয়ে অ্যানালাইসিস করতে পারে, বিশ্লেষণ করতে পারে, কথা বলতে পারে, আর্গুমেন্ট করতে পারে, মত প্রকাশ করতে পারে। হ্যাঁ, দ্যাট ইজ ডেলিবারেটিভ। তাহলে এই ডেলিবারেটিভটাকে তোমার দেখানো হয়েছে, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিকন্ডিশন অফ এটাকে বলে কমপ্লেক্স ডেমোক্রেসি অথবা ইমানসিপেটেড ডেমোক্রেসি। তাহলে ইমানসিপেটরি যে ডেমোক্রেটিক স্ট্রাকচার, সেই জায়গাটার জন্য যেটা দরকার সেটা হলো ডেলিবারেটিভ মডেল। এবং সেই ডেলিবারেটিভ মডেলের মধ্যে তোমার এটাকে বলে এটা নর্ম হয়ে যেতে হবে। এবং এই প্র্যাকটিসটা এটা ইনফর্মাল জায়গা থেকে মানে শুরু হবে, এটা ফ্যামিলি থেকে শুরু হবে। ফ্যামিলিতে সন্তানের ভয়েস, সন্তানের কথা পিতামাতা শুনতে হবে, পিতামাতা সন্তানের কথা শুনবে। হ্যাঁ, তাহলে পিতামাতা সন্তানের কথা শুনবে, সন্তান পিতামাতার কথা শুনবে। এক্ষেত্রে ডমিনেশনের যে প্র্যাকটিস, এটা যদি ফ্যামিলি থেকে শুরু হয়, তাহলে কিন্তু এই প্রবলেমটা সব জায়গার মধ্যে কিন্তু বিস্তার করবে। আমরা দেখি, হ্যাঁ, সন্তান কোনো আর্গুমেন্ট করতে পারবে না। হ্যাঁ, আর্গুমেন্টের জন্য কোন ধরনের নৈতিকতা দরকার সেটা আমাদের শিখতে হবে, শিখাতে হবে। কিন্তু ফ্যামিলিতে সন্তান তার যুক্তি প্রকাশ করতে পারে, তার যুক্তি দিতে পারে, লজিক দিতে পারে, আর্গুমেন্ট করতে পারে। কিন্তু সেখানে আমরা অনেক সময় বলি বেয়াদব। এই যে আমরা বলি যে বেয়াদব, একজন ছাত্র যখন শিক্ষককে কোনো একটা প্রশ্ন করলো যে আমার কাছে আপনার এই যুক্তিটা লজিক্যাল না, এই জন্য যে আমি মনে করি এই যুক্তিতে এই পদ্ধতিটা মেনে নেওয়া উচিত। তো তখন আমরা অনেক সময় মনে করি, কোনো শিক্ষক মনে করে ছাত্রটা বেয়াদব। এই যে কথাগুলো হলো তোমার এটাকে বলে, এই কথাগুলোতে মানুষ কি হয়, মানুষ মত প্রকাশের সুযোগটা হারিয়ে ফেলে, কারণ তাদেরকে লেভেলিং করা হয়। এনি টাইপ অফ লেভেলিং, অথবা লেভেলিং কি করে, লেভেলিং প্র্যাকটিস ইজ দ্য পাওয়ার প্র্যাকটিস। লেভেলিং প্র্যাকটিস ইজ দ্য পাওয়ার প্র্যাকটিস। যত বেশি লেভেলিং করা হবে, তত লেভেলিং কারা করে, দোজ হু আর পাওয়ারফুল। হ্যাঁ, দে লেভেল দ্য নন পাওয়ার্স অথবা পাওয়ারলেস। তাহলে নন পাওয়ারফুল অথবা পাওয়ারলেসদেরকে লেভেলিং করছে কারা, পাওয়ারলেসদেরকে লেভেলিং করছে কারা, যারা কি হচ্ছে তো পাওয়ারফুল মনে করে। They are not powerful, but they think they are powerful. তাহলে আমরা দেখি যে, যেমন আমরা বলি স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট হয়ে আছে। এবার শোনা যাচ্ছে? জি স্যার। এই যে নেট প্রবলেম করে, আমার কিছু করার নাই। তো যাই হোক, এই যে দেখো যে এবার আমরা তোমাদের বলি যে আমরা তখন বলি যে তাহলে আমাদেরকে ফ্যামিলি থেকে স্কুলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, হ্যাঁ, অফিসিয়াল অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মানুষের মত প্রকাশের সুযোগ দেওয়া দরকার, মানুষের কথা বলার সুযোগ দেওয়া দরকার, মানুষের আর্গুমেন্ট করার সুযোগ দেওয়া দরকার।
এই প্রেক্ষিতে তখন কি হতে পারে, তোমার পাবলিক স্পেয়ার একটা ন্যাশনাল পাবলিক স্পেয়ার তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা আমরা যেটা দেখব সেটা হলো এটাকে বলে পরবর্তী স্টেজে আমরা যদি দেখি সেটা হলো যে হ্যাবারমাস দেখিয়েছিলেন ইমানসিপেশনের যে মডেল, যে কিভাবে তাহলে আমরা পাবলিক স্পেয়ার ইমানসিপেশন তৈরি করতে পারি। সেখানে হ্যাবারমাসের দেখিয়েছিলেন যে একটা হলো কোর স্ট্রাকচার, একটা হলো পেরিফেরি। কোর স্ট্রাকচারে দেখিয়েছেন যে পলিটিক্যাল সিস্টেমে একটা স্টেটের মধ্যে যে কোর আছে, কোর মানে হচ্ছে এখানে কি আছে, তোমার পার্লামেন্টারি সিস্টেম আছে, পার্লামেন্টারি কমপ্লেক্স আছে, জুডিশিয়ারি আছে, গভর্নমেন্ট আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে। এই চারটা বিষয়কে কোর হিসেবে দেখিয়েছেন। পার্লামেন্টারি সিস্টেম থাকবে, যেমন আমরা ডেমোক্রেসির একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো পার্লামেন্টারি সিস্টেম থাকবে, জুডিশিয়ারি থাকবে, ল রেগুলেশন কেমন মেনটেন হচ্ছে সেটা দেখবে, গভর্নমেন্ট থাকবে, হ্যাঁ, এবং গভর্নমেন্টাল বডি থাকবে, সেখানে প্রাইম মিনিস্টার থাকবে, প্রেসিডেন্ট থাকবে, এবং সেখানে মন্ত্রী পরিষদ থাকবে, এবং সেখানে এই মন্ত্রী পরিষদের আলাদা রেসপন্সিবিলিটি থাকবে। প্রত্যেকটা সেক্টরে তোমার গভর্নমেন্টালিটি থাকবে, গভর্নিং স্ট্রাকচার থাকবে, অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, ব্যুরোক্রেসি থাকবে। তাহলে এই চারটা বিষয় হলো কোর। এই চারটা বিষয় কি করতে পারে, এই চারটা বিষয় পার্লামেন্টারি কমপ্লেক্স, জুডিশিয়ারি, গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, এগুলোকে যদি রেশনালাইজ করা না হয় তাহলে কিন্তু এগুলো মানুষের উপর ডমিনেটিং হবে। তাহলে এগুলোকে রেশনালাইজ করা খুব ইম্পর্টেন্ট কাজ। তাহলে পার্লামেন্টারি সিস্টেম, জুডিশিয়ারি, গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট ইজ দ্য সিস্টেম, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সিস্টেম। তাহলে এই সিস্টেমের মধ্যে এই চারটা যে কোর, এই কোর মধ্যে এই চারটা যে এলিমেন্টস, উপাদান, ক্ষেত্র, হ্যাঁ, স্পেয়ার অথবা ফিল্ড, এই চারটা ক্ষেত্রকে রেশনালাইজ করতে হলে, চারটা ক্ষেত্র যেন আমাদের জন্য ইমানসিপেটরি হতে পারে, আমাদের জন্য ডমিনেটিং না হয়, সেটা কিভাবে হবে? সেটা হতে হলে দরকার পাবলিক স্পেয়ার। পাবলিক স্পেয়ারের মধ্যে কোন জায়গাটা খুব ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু হ্যাবারমাস? পেরিফেরি অফ লাইফ ওয়ার্ল্ড। পেরিফেরি অফ লাইফ ওয়ার্ল্ড, পেরিফেরি অফ লাইফ ওয়ার্ল্ডটা কি? পেরিফেরি অফ লাইফ ওয়ার্ল্ডটা হলো, পেরিফেরি অফ লাইফ ওয়ার্ল্ড মানেটা হচ্ছে এই যে আমাদের লোকাল এরিয়া, গ্রামগঞ্জের মানুষ, সাধারণ মানুষ, হ্যাঁ, টি স্টল আছে, সেলুন আছে, মার্কেট আছে, হ্যাঁ, ইনফরমাল সেক্টর আছে, খেলার মাঠ আছে, ক্লাব আছে, এই সবগুলোতে কি হয়, এই সবগুলোতে মানুষ মত প্রকাশ করার একটা অপরচুনিটি থাকে, ইনফরমাল অপরচুনিটি থাকে। ইনফরমাল অপরচুনিটি হলো টি স্টলে তারা গল্প করবে, হ্যাঁ, তারপরে বাসের মধ্যে, আমরা বাসে যাতায়াত করি, বাসে আমরা গল্প করি, আমরা বলি পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে আমরা গল্প করি, তারপর সেলুনে কথা বলি, রেস্টুরেন্টে কথা বলি, হোটেলে কথা বলি, তারপরে ফিল্ডে কথা বলি, ক্লাবে কথা বলি, হ্যাঁ, আমরা এটাকে বলে টিএসসি তে কথা বলি, হ্যাঁ, আমরা অডিটোরিয়ামে কথা বলি, আমরা সিম্পোজিয়ামে কথা বলি। তাহলে এই যে তোমার এটা বলে মাইক্রো লেভেল, হ্যাঁ, আমরা বলি এটাকে মাইক্রো লেভেল, আবার অথবা মেসো লেভেল, এই দুইটা জায়গা মাইক্রো এবং মেসো। এই মেসো মানে হচ্ছে আরেকটু বড়, মাইক্রো হচ্ছে আরেকটু বড়। যেমন ফ্যামিলিকে যদি আমরা মাইক্রো ধরি, তাহলে আমরা একটা ডিপার্টমেন্টকে আমরা ধরতে পারি মেসো, ঠিক আছে? তাহলে আমরা এটাকে বলে এডুকেশনাল সেক্টরকে আমরা বলতে পারি যে মেসো, এডুকেশনাল যে ডিপার্টমেন্ট সেক্টর আমরা মেসো বলতে পারি। তাহলে আমরা এইভাবে এইসব প্রত্যেকটা জায়গায় মানুষের মত প্রকাশের সুযোগ থাকা, ওপিনিয়ন প্রকাশ করার সুযোগ থাকা, ওপিনিয়ন দেওয়ার সুযোগ থাকা, ডিবেট করার সুযোগ থাকা, আর্গুমেন্ট করার সুযোগ থাকা, প্রশ্ন করার সুযোগ থাকা, এগুলো দিতে হবে। ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। এর মানে পিপল ডিজার্ভ দ্য ফ্লেক্সিবিলিটি অফ তোমার ফ্লেক্সিবিলিটি অফ ডেলিভারিং দেয়ার স্পিচ, ডেলিভারিং দেয়ার ওপিনিয়ন, ঠিক আছে? এর মানে পেরিফেরিয়াল স্টেজ ইজ নট পেরিফেরি। পেরিফেরিকে খুব গুরুত্ব দিয়েছেন হ্যাবারমাস। পেরিফেরিয়াল স্টেজে, প্রান্তিক স্টেজটাকে গুরুত্ব দিলে প্রান্তিক ভয়েসটাকে টেনে আনতে হবে। প্রান্তিক ভয়েস, মানুষের চাওয়া পাওয়া, মানুষের নিডস, মানুষের জেনারেলাইজড নিডস, জেনারেলাইজড অ্যাসপিরেশন, জেনারেলাইজড ডিমান্ড, এটা বুঝতে হবে। এটা বুঝবে কিভাবে? তাদের কথা শুনতে হবে, তাদের ভাষা শুনতে হবে, তাদের ল্যাঙ্গুয়েজ শুনতে হবে। সেটা কি করবে? এগুলোকে মিডিয়া কি করবে? মিডিয়েটর হিসেবে মিডিয়া সেই ল্যাঙ্গুয়েজ গুলোকে নিয়ে আসবে। নিয়ে এসে কি করবে? নিয়ে এসে তোমার এটাকে বলে ডিসিশন মেকিং এর জন্য কাজে লাগাবে। সেক্ষেত্রে পার্লামেন্টারিয়ান তাদের ভয়েস গুলোই কি করবে?
রিপ্রেজেন্টেটিভ তৈরি করবে, তাদের আর্গুমেন্ট থেকে, ভয়েস থেকে, ডিবেট থেকে রিপ্রেজেন্টেটিভ তৈরি হবে, এমপি তৈরি হবে, চেয়ারম্যান তৈরি হবে, মন্ত্রী তৈরি হবে, পার্লামেন্টারি যে পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে রিফরমেশন আসবে, চেঞ্জ আসবে, ডিসিশন মেকিং এর মধ্যে চেঞ্জ আসবে। হ্যাঁ, ফলে অটোক্রেসিটা কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এবং দ্যাট ইজ দ্য কমপ্লেক্স ডেমোক্রেসি, এবং দ্যাট ইজ দ্য ডেমোক্রেসি ফর ইমানসিপেশন। এখন আমাদেরকে এই জায়গাটা বুঝতে হবে যে এই জায়গাগুলো যে পাবলিক স্পেয়ারটাকে যদি রেগুলেট করা হয়, পাবলিক স্পেয়ারকে যদি অটোনোমাসনেস না থাকে, পাবলিক স্পেয়ারকে যদি পলিটিক্যালি রেগুলেট করা হয়, অথবা পাবলিক স্পেয়ারকে যদি ইনস্টিটিউশনালাইজ করা হয়, এটা আমি জানি না হাবারমাস বলেছি কিনা, তবে আমি বলি the barrier, one of the major barrier of public sphere is the institutionalization of public sphere. What is the institutionalization of public sphere? যেমন ধরো আমরা বলি আমেরিকায় কি আছে, ডেমোক্রেসি আছে, এবং আমরা অনেকেই বলি আমেরিকার যে ডেমোক্রেসি আছে that is the best one, that is the model of the democracy, that is the model for the world, that is the model for all over the countries, আমরা এগুলো বলি। কিন্তু আমার প্রশ্নটা হলো যে আমরা কি এটাকে বিশ্বাস করব, নাকি আমরা এটাকে নিয়ে চিন্তা করব? আমরা যদি চিন্তা করি যে আমেরিকান ডেমোক্রেসি সিস্টেম, ইজ ইট রেশনাল or is it emancipatory, is it real democracy, is it তোমরা এবার শুনতে পাচ্ছ? জি স্যার। নেটের যে প্রবলেম, কি যে করব এখন। তোমরা দেখো যে আমরা দেখি যে আমেরিকার যে ডেমোক্রেসি চলছে, তখন আমরা বলবো যে আমরা বলতে পারি যে আমেরিকার ডেমোক্রেসির মধ্যে হ্যাঁ যে রিয়েল পাবলিক স্পেয়ার আছে কিনা। কারণটা হলো তোমার আমেরিকাতে ডেমোক্রেসি আছে, আমেরিকাতে ফর্মাল ডেমোক্রেসি আছে, আমেরিকাতে পার্লামেন্টারি সিস্টেম আছে, আমেরিকাতে গণভোটের সুযোগ আছে, আমেরিকাতে এবার যে নির্বাচিত হয়েছে, এর আগেও নির্বাচিত হয়েছে, সবকিছুকে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আমরা দেখি একটা ইনস্টিটিউশনালাইজেশন আছে। হ্যাঁ, কিন্তু নির্বাচনী প্রতিষ্ঠানগুলোকে ইনস্টিটিউশনালাইজ করা আর হলো পাবলিক স্পেয়ারকে ইনস্টিটিউশনালাইজ করা। পাবলিক স্পেসকে ইনস্টিটিউশনালাইজ করাটা হলো এখনকার ডেমোক্রেসির আরেকটা পলিসি। বর্তমান যে কন্টেম্পোরারি ডেমোক্রেসির another and different policy of contemporary democracy is formulating or institutionalizing public sphere. সেটা কি, পাবলিক স্পেয়ারকে এখন ইনস্টিটিউশনালাইজ করা হচ্ছে কেন, কিভাবে? সেটা হলো পাবলিক মতামত, ডিবেট এটা করবে। এবং আমেরিকাতে ডিবেট আছে, মতামত আছে, প্রকাশের সুযোগ আছে। আমেরিকাতে মতামত প্রকাশের সুযোগ আছে, আমেরিকাতে কথা বলার সুযোগ আছে, আমেরিকাতে প্রেসিডেন্ট টু প্রেসিডেন্ট ডিবেট হচ্ছে এবং সবাই এটা এনজয় করছে। আমেরিকাতে ইলেকটোরাল ভোট সিস্টেম আছে, এবং ইলেকটোরাল ভোট সিস্টেমের মধ্য দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। জনগণ ইলেকটোরাল ভোটের মধ্যে পার্টিসিপেট করে, এবং ইলেকটোরাল ইলেকটোরাল ভোটের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটাকে হিসাব করে তোমার প্রেসিডেন্ট নির্বাচিত হয়। কিন্তু আমার প্রশ্নটা হলো যে আমরা এটাকে কতটুকু যৌক্তিক বলতে পারি, কতটুকু ভ্যালিডেট করতে পারি, আমরা এই জায়গাটা দেখব। প্রথমে আমরা দেখি পাবলিক স্পেয়ারকে রেশনালাইজ করা অথবা পাবলিক স্পেয়ারকে এটাকে বলে মানুষের জন্য ওপেন করা, এটার জন্য যেটা দরকার সেটা হলো সেলফ রেগুলেটরি সিস্টেম অফ মিডিয়া। আমেরিকার মিডিয়া মানে আমেরিকার মিডিয়া না, আমেরিকার মিডিয়া সারা ওয়ার্ল্ডে সবার কাছে তথ্য পৌঁছে দিচ্ছে। আমরা বিবিসি সম্পর্কে জানি, সিএনএন সম্পর্কে জানি, হ্যাঁ, আমরা এপি সম্পর্কে জানি, হ্যাঁ, এবং এটাকে বলে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে, হ্যাঁ,
আমেরিকান ভয়েস, তোমার ছড়িয়ে দেওয়ার যত মিডিয়া, ইন্টারকানেক্টেড মিডিয়া কিন্তু রয়েছে, মাল্টিন্যাশনাল কোম্পানি, মিডিয়া কোম্পানি রয়েছে। হ্যাঁ, সেইখানে আমরা কি দেখি? আমরা দেখি যে তোমার প্রার্থী কে হবে, এই ক্ষেত্রে প্রেসিডেন্ট প্রার্থী কে হবে, এই ক্ষেত্রে ডিসিশন মেকিং এর যে অথবা যে সুযোগটা, সেটা কিন্তু স্ট্রাকচারালি এলিট ওরিয়েন্টেড। এলিট ওরিয়েন্টেড মানেটা হচ্ছে যে একটা হলো মাল্টি পলিটিক্যাল পার্টির যে সুযোগ, সেটা মাল্টি পলিটিক্যাল পার্টির যে সুযোগ সেটা আমেরিকাতে নেই। আমেরিকাতে আছে দুটো পলিটিক্যাল পার্টি। হ্যাঁ, এবং কেউ যে আরেকটা পলিটিক্যাল পার্টি নিয়ে দাঁড় করাবে সেই সুযোগটাকে স্ট্রাকচারালি কি করা হয়েছে, বদ্ধ করা হয়েছে। অনলি দুটো পলিটিক্যাল পার্টি থাকবে, এই দুটো পলিটিক্যাল পার্টির মধ্য থেকে যেই দুইজনকে প্রার্থী নির্বাচিত করা হবে বা প্রার্থিতা দেওয়া হবে তাদেরকেই জনগণ ভোট দেবে। তাহলে জনগণের পার্টিসিপেশনটা আসে পরে, আগে আসে কার পার্টিসিপেশন? আগে আসে পলিটিক্যাল পার্টিকে, পার্টি ফর্মুলেশনটাকে তোমার এমন ভাবে কাঠামোবদ্ধ করা হয়েছে যাতে এটা এলিট স্ট্রাকচারের বাইরে যেতে না পারে। ফলে যেটা হয়েছে সেটা হলো কি হলো, সেটা হলো বারাক ওবামা তোমার তার অডাসিটি অফ হোপ বইতে নিজেই লিখেছিলেন যে আমাদেরকে কি করতে হয়, মিডিয়ার প্রচারের জন্য মিডিয়াকে বড় অঙ্কের ডোনেশন করতে হয়। তাহলে মিডিয়া কার পক্ষে প্রচার করবে, কতটুকু প্রচার করবে, এটা এখন ডোনেশনের উপর নির্ভর করছে। তাহলে তোমার কেন বেনি স্যান্ডার্স কেন নির্বাচিত হয় অনলাইন? বেনি স্যান্ডার্স কেন তোমার বেনি স্যান্ডার্সকে না নিয়ে কেন জো বাইডেনকে নেওয়া হয়েছে? কারণটা হলো তোমার এখানে এলিটিস্ট মডেল, এলিটিস্ট পাবলিক স্পেয়ার মডেল না, এলিটিস্ট তোমার যে প্রসেস সেটা কাজ করেছে। সেটা হলো যে ওয়েস্টার্ন যে এলিটিস্ট মডেল সেটা কি, সেটা হলো ক্যাপিটালিস্ট। ওয়েস্টার্ন এলিটিস্ট মডেলের মধ্যে ক্যাপিটালিস্টরা পাওয়ারফুল, ডিসিশন মেকাররা হলো ক্যাপিটালিস্ট, এবং তার মাল্টিন্যাশনাল কোম্পানি কি করছে, মাল্টিন্যাশনাল কোম্পানির ফেভারে হলে তাকে ইয়ে করবে। যেমন বেনি স্যান্ডার্স, সে বামপন্থী বলে তাকে কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি পছন্দ করছে না। বা অন্য কোনো ন্যাশনালিস্ট কেউ যদি আসবে তাকে পছন্দ করবে না। তাহলে আমরা দেখি যে এমন ভাবে করা হয়েছে যে আগে নেগোসিয়েশনটা পাবলিকের সাথে হয় না, আগে নেগোসিয়েশনটা হয় মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে। এবং মাল্টিন্যাশনাল কোম্পানির নেগোসিয়েশনটা যদি যেসব যারা ফিল আপ করতে পারবে তারাই কিন্তু আমেরিকায় নির্বাচনে দাঁড়াতে পারবে। আমেরিকায় এমন কোন প্রার্থী কি দাঁড়াতে পারবে বা নির্বাচিত হবে যে ইসরায়েলের দখলদারিত্ব শাসনের এত নেট প্রবলেম, শুনতে পাচ্ছ? তোমরা এখন শুনতে পাচ্ছ? আমেরিকায় স্যার আপনার ভিডিওটা অফ করলে হয়তো বা অডিওটা একটু বেটার হবে। আচ্ছা, এখন শেষের দিকে তো শেষ করে দিই। তো তোমরা দেখো আমেরিকায় যে নির্বাচন হচ্ছে সেখানে কারা প্রার্থী হবে, এক্ষেত্রে পাবলিক ভয়েস ইম্পর্টেন্ট না, এক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো ভয়েস অফ মাল্টিন্যাশনাল কোম্পানিজ। তুমি দেখো আমেরিকার প্রত্যেক প্রেসিডেন্ট ইসরায়েলের যে দখলদারিত্ব, ইসরায়েলের যে অবিচার, নিপীড়ন, হ্যাঁ, এবং ফিলিস্তিনি যে নিপীড়ন, মানুষের উপর যে মানুষের জবরদখল, এই যে ইসরায়েলের যে জবরদখল নীতি, এটার কোনোটার বিরোধিতা কি আমেরিকার কোনো প্রেসিডেন্ট করে না। এবং এমন কোনো প্রার্থী নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না, প্রার্থিতা পাওয়ার সুযোগ থাকবে না যে ইসরায়েলের দুঃশাসনের বিরুদ্ধে একটা টু শব্দ উচ্চারণ করবে। এমন কোন আমেরিকান প্রার্থী ক্যান্ডিডেটও হতে পারবে না, তোমার রিপাবলিকান বা ডেমোক্রেট সেখান থেকেও প্রার্থী হতে পারবে না যে মাল্টিন্যাশনাল কোম্পানির স্বার্থকে দেখবে না। তাহলে কে হবে? যে মাল্টিন্যাশনাল কোম্পানির স্বার্থ দেখবে এবং যে ইসরায়েলের স্বার্থ দেখবে এবং যে বহির্বিশ্বের সাম্রাজ্য বিস্তারের যে অঙ্গীকার, মার্কিন যে অঙ্গীকার, যে বহির্বিশ্বে সাম্রাজ্য বিস্তার করা, হ্যাঁ, একক কর্তৃত্ব এস্টাবলিশ করা, এগুলোকে তোমার এইসব নীতিতে যারা চলবে তারাই হতে পারবে প্রার্থী।
তখন জনগণকে বলছে তারপরে এবার তোমরা ভোট দাও। তো এবার ডিবেট হবে, এবার ডিবেট হবে, এবার প্রেসিডেন্ট ডিবেট করবে, এই সব কিছু হবে, কিন্তু দ্যাট ইজ দিস ডিবেট ইজ নট অটোনমাস ডিবেট, দিস ডিবেট ইজ institutionalization. This debate is institutionalization of public sphere. That is the problem. এর মানেটা হলো যে এই যে সেলফ অটোনমাস মিডিয়া সিস্টেম নাই এবং সেলফ অটোনমাস পাবলিক স্পেয়ার নাই, there is no self autonomous public sphere system. কারণ কি হ্যাবারমাস বলছে পেরিফেরিয়াল জায়গার ভয়েস গুলো নিতে হবে, পেরিফেরিয়াল জায়গার ভয়েস প্রভাবিত করবে কোরকে? আমাদের দেশে যদি গ্রামীণ কৃষক, গ্রামীণ চাষি, গ্রামীণ তোমার এটা বলে লোকাল মানুষের, সাধারণ মানুষের অভিব্যক্তি, তারপরে শিক্ষকের অভিব্যক্তি, ছাত্রের অভিব্যক্তি, হ্যাঁ ছাত্রীদের অভিব্যক্তি, মেয়েদের অভিব্যক্তি, মেয়েদের মতামত, হ্যাঁ তাদের ভয়েস গুলো কি আমাদের পার্লামেন্টারিয়ান সিস্টেম, জুডিশিয়ারি সিস্টেম, গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে প্রভাবিত করে না। যদি করে তাহলে দ্যাট উইল বি স্ট্যান্ডার্ড, যদি না করে দ্যাট ক্যান নট বি স্ট্যান্ডার্ড ফর ইমানসিপেশন, that cannot be precondition for emancipation. তার ইমানসিপেশনের জন্য কি দরকার? যে পাবলিক রিকনস্ট্রাকশন অফ পাবলিক স্পেয়ার, কনস্ট্রাকশন অফ পাবলিক স্পেয়ার, রিকনস্ট্রাকশন এন্ড রেশনালাইজিং পাবলিক স্পেয়ার। পাবলিক স্পেয়ারটা কি? সেটা হলো লাইফ ওয়ার্ল্ডের যে পেরিফেরিয়াল সিস্টেম, পেরিফেরিয়াল যে ইনফর্মাল স্ট্রাকচারে কি আছে, মানুষের ভয়েস গুলোকে রিকালেক্ট করে সেটাকে এমন ভাবে আনতে হবে যাতে রিকালেক্ট করে আনতে হবে, এবং সেটা মিডিয়া কি করবে, সেটাকে তোমার কোরের মধ্যে পৌঁছে দিবে। কোরের মধ্যে পৌঁছে দিলে কি হবে, তোমার পার্লামেন্টারি সিস্টেম, জুডিশিয়ারি, গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে যাতে করে রিফর্মুলেট করা যায়, ফলে তারা ডিসিশন করবে আবার পাবলিকের ওয়েলফেয়ারের জন্য। তখন ইমানসিপেশন হবে, তখন লাইফ ওয়ার্ল্ড এবং সিস্টেম একীভূত হবে। তাহলে এখন লাইফ ওয়ার্ল্ড এবং সিস্টেম আলাদা। এখন মানুষের জীবনযাত্রা একদিকে, মানুষের জীবন প্রক্রিয়া একদিকে, আর সিস্টেম গুলো আরেক দিকে। মানুষের জীবন প্রক্রিয়া মানুষের উপর এক ধরনের মানুষকে নিয়ন্ত্রণ করছে, মানুষের উপর প্রভাব বিস্তার করছে, এবং মানুষ সাবজুগেটেড হয়ে আছে। দিস সাবজুগেশন এন্ড ডমিনেশন cannot be precondition of democracy or of human rights. তাহলে we should resolve the contradiction between subjugation and domination. We should remove the dialectics between subjugation and domination. কি থাকতে হবে? অ্যাসিমিলেশন থাকতে হবে। অ্যাসিমিলেশনটা কি? অ্যাসিমিলেশনটা হলো those are identified or considered as subjugated, they should not be subjugated, rather they should perceive that different power, autonomous power, এবং সেখানে with this power they can raise their voice, and that can influence the system, the core, the parliamentary complex, judiciary, government and administration. তাহলে এই জন্য কি দরকার? ইন্টারসাবজেক্টিভলি শেয়ার্ড স্পেস থাকা দরকার। আমরা অনেকে দেখা যাচ্ছে যে বাসের মধ্যে কথা বলতে পারে না, কেউ ভয় পায়। অনেকে দেখা যাচ্ছে যে ফেসবুকে কথা বলতে পারে না, ভয় পায়। এর মানে কি ইন্টারসাবজেক্টিভ শেয়ার্ড স্পেস নেই। তাহলে we should establish intersubjectively shared space. The intellectuals should talk about how can we establish intersubjectively shared space. তাহলে এই জায়গাটাকে খুব গুরুত্ব দিতে হবে। আমাদের লাইফ ওয়ার্ল্ডের মধ্যে সিস্টেম একীভূত করতে হলে আমাদের স্বাধীনতা দরকার, মত প্রকাশের স্বাধীনতা দরকার, কথা বলার স্বাধীনতা দরকার, আমাদের অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা দরকার, আমাদের জ্ঞানের স্বাধীনতা দরকার। হ্যাঁ, আমাদেরকে আমাদের নলেজকে প্রকাশ করার স্বাধীনতা দরকার, আমাদের রুচি অভিরুচিকে প্রকাশ করার স্বাধীনতা দরকার। তাহলে আমরা যেটা এই জন্য দরকার ইন্টারঅ্যাকশন, ডায়ালগ, এই জন্য দরকার আমরা যদি এটা করতে পারি যে আমরা এটা হুট করে শুধু মানে শুরু করতে হবে, সবাইকে বুঝতে হবে we have autonomous power, হ্যাঁ, we can spontaneously express our voice, opinion, and we should influence the authoritarian structure, we should influence the administrative structure by raising our voice against corruption, injustice,
আমরা দেখি যে ফিমেলরা রেপ হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে, বিচার হচ্ছে না, করাপশন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, বিচার হচ্ছে না, আমাদেরকে ভয়েস রেজ করতে হবে। এবং যারা জনগণের কথা শুনবে, they should be those who listen the public voice, they should be representative of people. That is the real precondition of emancipation. এবং আমরা এই ধরনের জায়গা থেকে সেলফ রেগুলেটরি মিডিয়া সিস্টেম দেখছি না, হ্যাঁ, সেম অটোনোমাস পাবলিক স্পেয়ার যদি আমরা না দেখি, তাহলে ডেমোক্রেসি আমাদের কাছে একটা মিথ হিসেবে কাজ করে। ডেমোক্রেসি হ্যাজ বিন এ মিথ। কেন? কারণ ডেমোক্রেসি আর তার রিয়েলিটিকে হারিয়েছে। সুতরাং ডেমোক্রেসি ইজ নট ডেমোক্রেসি। নাও ডেমোক্রেসি ইজ নট ডেমোক্রেসি। Now it is elitist democracy. It is not public. It is not for the public. It is elitist democracy. So we should question. We should raise voice. We should question about this structure. তাহলে আমাদেরকে এই জায়গাটাকে বুঝতে হবে, যে আমাদেরকে বুঝতে হবে how can we create emancipation, and আমরা কি করতে পারি, মাইক্রো ম্যাক্রো মেসো লেভেলে ইন্টারাকশন করতে পারি, কিভাবে সেটা চিন্তা করতে হবে, এবং কিভাবে আমরা মাইক্রোকে আন্ডারমাইন না করে মাইক্রোকে পাওয়ারফুল করতে পারি। Micro should be powerful. The voice of the micro should be powerful. এর মানে তোমার তখন লাইফ ওয়ার্ল্ড এবং সিস্টেম একীভূত হবে এবং একটা সুন্দর একটা সমাজ তৈরি করার একটা সুযোগ তৈরি হবে। তো সেই জায়গা আমরা আলোচনার তো শেষ নাই, বিশ্লেষণের শেষ নাই। হ্যাবারমাসের তত্ত্বেরও তোমার লিমিটেশন থাকবে, থাকাটা স্বাভাবিক, সেটাও আমরা আলোচনা করতে পারি, চিন্তা করতে পারি। তো যাই হোক, আমরা আজকে এই পর্যন্ত আমরা হ্যাবারমাসের ক্লাস এই পর্যন্ত শেষ করলাম, যাতে আমরা হ্যাবারমাসের আইডিয়াকে যেন জেনারেট করে আমরা যেন আমাদের কনসাসনেস, চেতনা, সচেতনতা, এটা যেন আমরা আরো বাড়াতে পারি, সেই চিন্তাটা আমরা করব। তো ঠিক আছে, তোমরা মনে হয় বুঝতে পেরেছো, কি বলো? জি স্যার। তোমরা রেকর্ডিংটাকে রেকর্ডিংটাকে কাজে লাগাবে এবং সেটাকে তোমরা যেমন এটাকে বলে শুনবে, রেকর্ডিং শুনবে, লিখবে এবং সেটাকে তোমরা কাজে লাগাবে, ঠিক আছে? এবং সেটা যেন তোমাদের লাইফের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে, সেই জিনিসটা দেখবে। এবং এটা যেন তোমাদের এটাকে বলে লাইফ ওয়ার্ল্ডকে প্রভাবিত করতে পারে, ঠিক আছে? তো ঠিক আছে, এই পর্যন্ত, খোদা হাফেজ। হ্যাঁ।